দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব 11। মনোয়ারা বললেন, জামাই পরশু রাতেও এসেছিল। তুই তোর কোন এক বন্ধুর বাসায় ছিলি, শুনে খুব রাগ করলো। জরি বলল, রাগ করলো মানে? ওই রাগ না, ঠিক ওই বলছিল আর কি, এই বয়সী মেয়েদের বন্ধু বান্ধবদের বাসায় রাত কাটানো ঠিক না। তুমি কি বললে? আমি কি বলবো, আমার সঙ্গে তো কথা হয়নি, তোর বাবার সঙ্গে কথা হয়েছে। বাবাকে সে উপদেশ দিল? তুই সবার কথার এমন প্যাচ ধরিস কেন? উপদেশ না, কথার কথা বলেছে। আয় মা, চট করে শাড়িটা বদলে আয়। আমি যেতে পারবো না। এটা কেমন কথা? যেতে ইচ্ছা করছে না মা। তোর বড় চাচা নিচে বসে আছেন, উনি শুনলে রাগ করবেন। জরি উঠে দাঁড়ালো। মনোয়ারা বললেন, আয়, আমি চুলটা আছড়ে দিই। তুই শাড়িটা বদলা, গোলাপি জামদানিটা পর। তোর চাচির মুক্তার দোলজোড়া পরবি? নিয়ে আসবো? নিয়ে এসো। মনোয়ারা ছুটে গেলেন। মেয়েকে অতি দ্রুত সাজিয়ে দিতে হবে, নয়তো জরির বড় চাচা রাগ করবেন। যার আশ্রয়ে বাস করছেন তাকে রাগানো ঠিক হবে না, কিছুতেই ঠিক হবে না। আজ যদি তিনি বলেন, অনেক দিন তো হলো, এখন তোমরা নিজেরা একটা ব্যবস্থা দেখো, তখন কি হবে? কোথায় যাবেন তিনি? অসুস্থ স্বামীকে নিয়ে কার ঘরে উঠবেন? জরি বেশ যত্ন করে সাজলো, কানে দুল পরল, চোখে হালকা করে কাজল দিল। তার চোখ এমনিতেও সুন্দর, কাজল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবু কাজল দিলেই চোখে একটা হরিণ হরিণ ভাব চলে আসে। অবশ্যই সে জানে, বসার ঘরের সোফায় বসে অতি দ্রুত যে লোকটি পা নাড়াচ্ছে, সে ভুলেও তার চোখের দিকে তাকাবে না। পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে। অন্য দল তাকায় শরীরের দিকে। মনিরুদ্দিন আজ 3 পিস স্যুট পরে এসেছে। গা দিয়ে ফুরফুর করে সেন্টের গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধের সঙ্গে মিশেছে জর্দার কড়া গন্ধ। তার মুখ ভর্তি পান, পানের লাল রসের খানিকটা ঠোঁটের উপর জমা হয়ে আছে। সে অতি দ্রুত পা নাড়াচ্ছে। জরিকে ঢুকতে দেখে সে তাকালো। সেই দৃষ্টি কয়েকবার পা থেকে মাথা পর্যন্ত নড়াচড়া করল। জরির চাচা বলল, বসো মা। মনিরুদ্দিন বলল, চাচাজানের সঙ্গে দেশের অবস্থা নিয়ে কথা বলছিলাম। এই দেশে ভদ্রলোকের ব্যবসা করা সম্ভব না। যারা জেনুইন ব্যবসা করে তাদের জন্য এই দেশ না, দালালদের জন্য এই দেশ। জরির চাচা বললেন, খুবই সত্য কথা। মনিরুদ্দিন বলল, কি আছে এই দেশে বলেন দেখি চাচাজান? সামান্য অসুখ বিসুখ হলে চিকিৎসার জন্য যেতে হয় ব্যাংকক। চিকিৎসা বলে এক জিনিস এই দেশে নাই। ঠিক বলেছ। তারপর ধরেন এডুকেশনের এটাও এদেশে নেই। জরি মনে মনে বলল, এডুকেশনের এ নয়। পলিটিক্সের কথা যদি ধরেন চাচাজান, তাহলে বলার কিছুই নাই। খুবই সত্যি কথা। বুঝলেন চাচাজান, পুরো বঙ্গোপসাগরটা যদি তেল হয়ে যায়, তবু এদেশে কোনো উন্নতি হবে না। 10 জন লুটে পুটে খাবে। কারেক্ট। মনিরুদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা বাবা, যাও। জরি উঠে দাঁড়ালো। জর্দার কড়া গন্ধে তার মাথা ধরে গেছে, বমি বমি আসছে। বাসার সামনে বিশাল লাল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। খাকি পোশাক এবং মাথায় টুপি পরা একজন ড্রাইভার। মনিরুদ্দিন গাড়িতে উঠেই বলল, কুদ্দুস, রবীন্দ্রসঙ্গীত দাও তো। আমার আবার গাড়িতে রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছুই ভালো লাগে না। আর শোনো কুদ্দুস, স্লো চালাবে। কুদ্দুস রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট চালু করলো। মনিরুদ্দিন জরির দিকে তাকিয়ে বলল, খানিকটা ঘোরাঘুরি করি। জরি বলল, জি আচ্ছা। চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দেখেছ? না। কুদ্দুস, ওইখানে চলো তো। গাড়ি চলতে শুরু করলো। পেছনের সিটে এত জায়গা, তবু সে বসেছে জরির সঙ্গে গায়ে গায়ে লাগিয়ে। জরি এখন তার গায়ের ঘামের গন্ধ পাচ্ছে। মনিরুদ্দিন তার ডান হাত জরির হাঁটুর উপর রেখেছে, গানের তালে তালে সেই হাতে তাল দিচ্ছে। পরশুদিন রাতে কোথায় ছিলেন? আমার এক বন্ধুর বাসায়। উচিত না। উচিত না কেন? বন্ধু বান্ধব থাকা ভালো, গল্পগুজব করাও ভালো, তাই বলে রাতে থেকে যাওয়া ঠিক না। জরি প্রাণপণ চেষ্টা করছে পাশে বসে থাকা মানুষটিকে ভুলে গিয়ে গানে মন দিতে, যেন গানটিই সত্যি, আশেপাশের জগৎ সত্যি নয়। অরুন্ধতী হোম চৌধুরী, কি অপূর্ব গলা। মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে, ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে। মনিরুদ্দিন একটি হাত জরির কাঁধে তুলে দিয়েছে। পায়ের উপর থেকে সেই হাত কাঁধে উঠে এসেছে। জরি খুব চেষ্টা করছে নিজেকে সম্পূর্ণ ভুলে যেতে। যা হবার হোক। মনিরুদ্দিন অস্পষ্ট স্বরে বলল, একটু এদিকে সরে বসো, তাহলে ড্রাইভার ব্যাক ভিউ মিররে কিছু দেখবে না। এরকম শক্ত হয়ে আছো কেন? মনিরুদ্দিন জরির বুক স্পর্শ করল। জরি শিউরে উঠল।
মনিরুদ্দিন অভয়ের হাসি হেসে বলল, গাড়ির কাঁচ টিন্টেড, বাইরে থেকে কিছুই দেখা যায় না। জরি চেঁচিয়ে বলল, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নামবো। থামান বলছি, এক্ষুনি থামান, এক্ষুনি। ড্রাইভার আচমকা ব্রেক কষে গাড়ি থামালো। জরি হকচকিয়ে যাওয়া মনিরুদ্দিনের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আপনি একটি কথাও বলবেন না। আমি এইখানে নেমে যাব। আপনি যদি বাধা দিতে চেষ্টা করেন আমি চিৎকার করে লোক জড়ো করব। তুমি তুমি যাচ্ছ কোথায়? আমি দারুচিনি দ্বীপে যাব। কি বলছো তুমি? দারুচিনি দ্বীপ কি? আপনি বুঝবেন না। জরি গাড়ির দরজা খুলে নেমে পড়ল। জরি সন্ধ্যার পর বাসায় ফিরল। জরির মা সম্ভবত সারাক্ষণই গেটের দিকে তাকিয়েছিলেন। তিনি ছুটে এসে মেয়ের হাত ধরে ভীত গলায় বললেন, কি হয়েছে রে মা, কি হয়েছে? জরি সহজ গলায় বলল, কিছু হয়নি তো। জামাই তোর বড় চাচাকে টেলিফোন করেছিল। তুই নাকি রাগারাগি করে চলন্ত গাড়ির দরজা খুলে নেমে গেছিস, জামাইকে খারাপ খারাপ কথা বলেছিস, অপমান করেছিস। জামাই অসম্ভব রাগ করেছে। রাগ করলে কি আর করা? তোর চাচাও রাগ করছে, খুবই রাগ করেছে, বসে আছে তোর জন্যে। জরি বলল, মা তোমার কাছে টাকা আছে, আমাকে দেবে? আমি পালিয়ে চলে যাব মা। কি বলছিস পাগলের মতো? আয় ভেতরে আয়। কি হয়েছে বল তো? চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেলি কেন? যদি অ্যাক্সিডেন্ট হতো? চলন্ত গাড়ি থেকে নামিনি। হয়েছিল কি? কিছু হয়নি। তোর বাবা টেলিফোন আসার পর থেকে ছটফট করছেন, তার অসুখ খুব বেড়েছে। আয় প্রথমে তোর বাবার কাছে আয়। জরির বাবা হাঁপানির প্রবল আক্রমণে নীল বর্ণ হয়ে গেছেন। বিছানায় পড়ে আছেন চোখ বন্ধ করে। নিঃশ্বাস নেবার চেষ্টায় তার বুক ওঠানামা করছে, নিঃশ্বাস নিতে পারছেন না। জরির ছোট বোন বাবার মাথার কাছে মুখ কাল করে বসে আছে। জরি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্টের কোনো মানে হয়, কোনো অর্থ হয়? জরির বাবা একবার চোখ তুলে তাকালেন, পর মুহূর্তেই চোখ বন্ধ করে আগের মতোই ছটফট করতে লাগলেন। জরির মা ফিসফিস করে বললেন, জামাই টেলিফোনের খবর শোনার পর শ্বাসকষ্ট শুরু হলো। জরি এই ঘরে আর থাকতে পারছে না, এই কষ্ট দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। সে এগিয়ে এসে বাবার মাথায় হাত রাখল। তিনি চোখ মেললেন এবং জরিকে অবাক করে দিয়ে হাসার চেষ্টা করলেন, যেন মেয়েকে দেখে খুশি হয়েছেন। জরি বলল, বাবা আমি ভালো আছি। তিনি মাথা নাড়লেন। মনে হচ্ছে তার কষ্ট খানিকটা কমে এসেছে। বুক আগের মতো ওঠানামা করছে না। ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধ হয়তোবা কাজ করতে শুরু করেছে। শ্বাসনালীর প্রদাহ কমার দিকে। জরি আবার বলল, বাবা আমি ভালো আছি। তিনি ইশারা করে সবাইকে চলে যেতে বললেন। এর অর্থ তার কষ্ট এখন সত্যি সত্যি কমার দিকে। কষ্টটা কমলেই তিনি ঘুমিয়ে পড়বেন। সম্ভবত তার ঘুম আসছে। সবাই ঘর খালি করে বের হয়ে এলো। জরির বড় চাচা ইউসুফ সাহেব বসে আছেন থমথমে মুখে। তার সামনে জরির মা এবং জরি। কথাবার্তা এখনও শুরু হয়নি। ইউসুফ সাহেব চা খাচ্ছেন। কি বলবেন এবং কিভাবে বলবেন তা হয়তো ঠিক করছেন। মেয়েটা শান্ত মুখের দিকে যতবার তাকাচ্ছেন ততবারই তার রাগ উঠে যাচ্ছে। এত বড় ঘটনার পর মেয়েটা এরকম শান্ত মুখে বসে আছে কি করে? সে ভাবে কি নিজেকে? তিনি কিছু বলার আগেই জরি বলল, চাচা আমি ওই লোকটাকে বিয়ে করব না। সাহেব জরির সাহস ও স্পর্ধা দেখে চমকে গেলেন। তিনি রাগ সামনে নিচু গলায় বললেন, বিয়ে করবে কি করবে না এই কথা আমি জিজ্ঞেস করিনি। একবারই এ কথা বলছো কেন? কি ভাবো নিজেকে? আমি যা জিজ্ঞেস করি তার জবাব দেবে। কি হয়েছিল যে তুমি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামলে? জরি চুপ করে রইল। তুমি যে ছেলেটাকে অপমান করলে, তুমি এদের ক্ষমতা জানো? এদের অর্থবিত্তের খবর রাখো? সে কি করেছে যে তাকে গালাগালি করে লাফ দিয়ে গাড়ি থেকে নামবে, চিৎকার করে লোক জড়ো করবে? আমি চিৎকার করে লোক জড়ো করিনি। তুমি বলতে চাও সে মিথ্যা কথা বলছে? কথা বলছো না কেন? নাকি বলার মতো কথা পাচ্ছ না? ইউসুফ সাহেব জরিকে তুই করে বলেন, আজ তুমি বলছেন। এতে রাগ প্রকাশ পাচ্ছে এবং দূরত্ব প্রকাশ পাচ্ছে। শোনো জরি, মনির সব কথাই আমাকে বলেছে, কিছুই গোপন করেনি। কি বলেছে?